চালে বসে ইলিশ? নদী কোথায় আর তুই চালে বসে মাছ ধরবি? অসম্ভব। অসম্ভব কিছুই নয়। তুই জানিস না, দাদু বলেছে একবার হরিনাথ কাকা চালে বসে ইলিশ ধরেছিল। হরিনাথের কাহিনী তো সবাই জানে, কিন্তু মিতু, তুইও কি একই কাজ করতে চাস? হ্যাঁ বড় কাকু, আমি তো ভেবে দেখছি, যদি সত্যি চালে বসে ইলিশ ধরা যায় কত মজা হবে। আরে মিতু, তুই আবার হরিনাথের কাহিনী বলতে বসেছিস? তবে সেই কাহিনীর অনেকটাই তোর জানা হয়নি। দাদু, আমাদের সেই গল্পটা বলো না, চালে বসে ইলিশ ধরার। আচ্ছা শোনো তবে, এটা শুধু গল্প নয়, এটা ছিল সত্যি। হরিনাথ কাকা ছিল গ্রামের একজন কিংবদন্তি মৎস্যজীবী। তার সাহস ছিল আকাশ ছোঁয়া, আর প্রকৃতির প্রতি ছিল তার অসীম বিশ্বাস। সে একদিন ঠিক করলো, নদীর কাছে না গিয়ে সে চালে বসেই ইলিশ ধরবে। আর সেই সময় হরিনাথের ছিল একটাই সঙ্গী, একটা পাখি। পাখিটা তার সাথে গল্প করত, গান গাইতো। পিসি, এই পাখিটা কি তাকে ইলিশ ধরার পথ দেখিয়েছিল? হ্যাঁ, ঠিকই ধরেছিস। পাখিটা ছিল প্রকৃতির দূত। হরিনাথের মনোযোগ বাড়াতে, প্রকৃতির সাথে একাত্ম হতে পাখিটা তার সাথে ছিল। হরিনাথের কাহিনী শুনছো? আচ্ছা, তুমি কি জানো হরিনাথ কাকার একটা অদ্ভুত ক্ষমতা ছিল? সে ছিপের মাথায় যখন টোপ দিত, প্রকৃতি নিজেই তাকে সাহায্য করত। কিরকম ক্ষমতা কাকু? হরিনাথের ছিপ ছিল এক জাদুকরী ছিপ। তার হাতে টোপ এমন ভাবে তৈরি হতো যে মাছ তার দিকে আসতে বাধ্য হতো, আর পাখিরা তাকে সেই বিশেষ টোপ তৈরি করতে শিখিয়েছিল। তো মিতু, তোর সেই পরিকল্পনা কবে শুরু হচ্ছে? চালে বসে ইলিশ ধরবার জন্য তোকে সবাই মিলে সাহায্য করতে হবে তো। আমি তো ভাবছি কালই শুরু করব। বড় কাকু, তুমি তো জানো বিশেষ টোপ কেমন করে তৈরি করতে হয়, তুমি আমাকে শিখিয়ে দাও না। আচ্ছা, আমি তোর জন্য একটা বিশেষ টোপ তৈরি করব। তবে মনে রাখিস, ইচ্ছে শক্তি থাকলে তবেই কাজটা হবে। তুই মনোযোগ দিয়ে চেষ্টা করবি, হ্যাঁ? মিতু, তুই চালে বসে ইলিশ ধরবি, আর তোর দাদু সেগুলো নিয়ে মাছের ঝোল রাঁধবে। আমরা সবাই মিলে মজা করে খেতে বসবো। নিতু, তুই যদি ইলিশ ধরতে পারিস, তুই সত্যিই গ্রামে কিংবদন্তি হয়ে যাবি। আমি তোর সাথে থাকবো। আমরা দুজনে মিলে চালে বসে ইলিশ ধরবো, কেমন? হ্যাঁ বিক্রম, তুই কি জানিস, নিতু সফল হলে তুইও গ্রামে কিংবদন্তি হয়ে যাবি। মিতু, মনে রাখিস, চালে বসে ইলিশ ধরতে হলে প্রকৃতির সাথে একাত্ম হতে হবে। তুই মন থেকে প্রকৃতিকে ডাক, দেখবি প্রকৃতি তোর ইচ্ছে পূরণ করবে। আমি জানি বড় কাকু, আমি চেষ্টা করব। আজ আমি পুকুরে চালে বসে ইলিশ ধরেই ছাড়বো। মিতু, তুই ঠিক পারবি। আমরা সবাই তোকে সাহায্য করতে এসেছি। হ্যাঁ, আর যদি ধরতে না পারিস তাহলে আমরা তো আছি। তবে তুই প্রথম চেষ্টা কর। বড় কাকু, টোপটা দাও, আমি প্রস্তুত। আজ আমি ইলিশ ধরবই। মিতু, মনে রাখ, ইচ্ছে শক্তি আর ধৈর্যই হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ার আসল উপায়। তুই মনোযোগ দিয়ে চেষ্টা কর, প্রকৃতি তোকে সাহায্য করবে। মিতু, তুই আমাদেরও শেখাবি তো কেমন করে চালে বসে ইলিশ ধরা যায়? অবশ্যই, আমি তোদের সবাইকে শেখাবো। তবে প্রথমে আমাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। হ্যাঁ, যদি তোকে সাহায্য করতে পারি তাহলে আমিও একটু ইলিশ ধরতে চাই আর কি। মানে, আচ্ছা সঞ্জু, আমরা সবাই মিলে মিতুকে সাহায্য করব। যদি আমাদের মধ্যে কেউ সফল হয় তবে সেটাই হবে আমাদের সকলের সাফল্য। প্রকৃতি তার মনের গভীরতম ইচ্ছার প্রতি সাড়া দেবে, যদি মিতু সৎ ও নিষ্ঠাবান থাকে। হ্যাঁ, প্রকৃতি আমাদের সাথে কথা বলে, যদি আমরা তার ভাষা বুঝতে পারি।
তবে অনেক কিছুই আমরা করে ফেলতে পারতাম। কিছু একটা ধরেছে, আমি টানতে পারছি না, সবাই সাবধান। আস্তে 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 টান মিতু, তুই সফল হতে চলেছিস, আস্তে টান। মিতু, মিতু তুই এটা পারবি, আমরা তোর পাশে আছি। আমি পেরেছি, আমি সত্যিই জালে বসে ইলিশ ধরেছি। মিতু, তুই সত্যি আমাদের গর্বিত করেছিস, তুই প্রকৃতির রহস্য বুঝতে পেরেছিস। মিতু, তুই আমাদেরকে দেখিয়ে দিলি যে ইচ্ছা শক্তি আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখলে সব কিছু সম্ভব। মিতু, তুই আমাদের সবার শিক্ষিকা হয়ে গেলি রে, তুই সত্যিই অসাধারণ। হ্যাঁ মিতু, তুই আমাদের দলের নেতা। আজ আমরা সবাই মিলে একটা বড় উৎসব করব। আজ থেকে মিতু আমাদের গ্রামের কিংবদন্তি। আজ থেকে আমরা সবাই তার শিষ্য। হে, সবাই শোনো, আজ আমরা মিতুর সফলতা উদযাপন করতে এখানে একত্রিত হয়েছি। সে তার ইচ্ছে শক্তি এবং ধৈর্যের জন্য সফল হয়েছে। আমরা আজ তাকে সম্মান জানাচ্ছি। আজকের দিনটা আমাদের গ্রামে ইতিহাস হয়ে থাকবে। মিতুর মতো সাহসী এবং ধৈর্যশীল মেয়েকে আমরা এই গ্রামে পেয়েছি। সে আমাদের শিখিয়েছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কিভাবে রাখতে হয়। আজকের দিনটা শুধু আমার নয়, এটা আমাদের সবার জন্য। আমরা সবাই একে অপরের সাথে মিলে প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়েছি। প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমরা সবাই আজ কিছু না কিছু শিখেছি। আমি চাই আমরা সবাই একসাথে থাকি, প্রকৃতির সাথে সম্পর্ক বজায় রাখি। মিতু, তুই আমাদের সকলকে শিখিয়েছিস প্রকৃতির সত্যিকারের ভাষা বুঝতে। তুই আমাদের গর্বিত করেছিস। আজ থেকে আমরা সবাই মিলে প্রতি বছর জালে বসে ইলিশ ধরবার উৎসব করব। এটা আমাদের গ্রামের নতুন ঐতিহ্য হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে প্রকৃতির সাথে মিশে যাব, তার সাথে বন্ধুত্ব করব। নিতু, তুই আমাদের নেতা। প্রকৃতির সাথে কিভাবে মিশে যেতে হয় তুই আজ দেখিয়ে দিলি। তুই আজ আমাদের সকলকে প্রকৃতির প্রকৃত বন্ধু বানিয়ে দিলি। মিতু, তোর সাহস আর ধৈর্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আমরা তোকে নিয়ে খুবই গর্বিত। তোর গল্পটা আজ সবার মাঝে ছড়িয়ে পড়বে মিতু। তুই শুধু ইলিশই ধরিসনি, তুই আমাদের মনেও একটা জায়গা করে নিয়েছিস। মিতু, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। তুই দেখিয়ে দিলি কিচ্ছু অসম্ভব নয়, যদি আমরা সত্যিই চেষ্টা করি। হ্যাঁ, আজ থেকে তুই আমাদের সকলের নেতা মিতু। তুই আমাদের শিখিয়েছিস কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করতে হয়। তুই আমাদের সাহসের প্রতীক। মিতু, তুই আমাদের হিরো। তোর মতো সাহস আর দৃঢ় সংকল্প আমরা সবাই মিলে অনুসরণ করব। আজকের দিনটা আমাদের সবার জন্য বিশেষ। আমরা সবাই মিলে যদি প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখতে পারি, তাহলে প্রকৃতি আমাদের সাথে কথা বলবে, আমাদের সাহায্য করবে। আমরা একসাথে অনেক কিছু করতে পারবো। মিতু ঠিকই বলেছে, প্রকৃতির সাথে একাত্ম হওয়া আমাদের সবার দায়িত্ব। আমরা যদি প্রকৃতির যত্ন নিই, তাহলে প্রকৃতিও আমাদের যত্ন নেবে। আজ থেকে আমরা সবাই মিলে প্রকৃতির সাথে কাজ করব। আমরা সবাই মিলে চালে বসে ইলিশ ধরবো, আর এই ঐতিহ্যটা গ্রামে থেকে যাবে। হ্যাঁ, আমাদের গ্রামে একটা নতুন ঐতিহ্য শুরু হলো। আমরা সবাই মিলে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করব। মিতু, তুই আমাদের গ্রামে একটা নতুন দিগন্তের সূচনা করলি। আমরা সবাই তোর মতো সাহসী হওয়ার চেষ্টা করব। আজকে থেকে আমরা সবাই চালে বসে ইলিশ ধরবার জন্য প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই নতুন ঐতিহ্য চালিয়ে যাব।
শোনো বিনোদ, কাল পূর্ণিমার রাত, আকাশে টলমলে চন্দ্রগ্রহণ, চারপাশে চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠবার পর আবার আকাশ যখন চাঁদকে গ্রাস করবে, তখন চারপাশে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে। ঠিক তখনই তোমাকে তোমার কাজ করতে হবে। যথাজ্ঞা গুরুজি। এ দিন যে আমার কাছে বহু মূল্যবান। কত প্রতীক্ষার পরে এই দিনটি আসতে চলেছে আমার জীবনে। শোনো বিনোদ, তোমাকে বলি, সাধুরা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হয়, কিন্তু সাধুরা কখনো মানুষের ক্ষতি চায় না। এতদিন ধরে আপনার চরণে পড়ে থেকে সে কথা আমি বুঝে গেছি গুরুজি। মানব সেবাই যে পরম ধর্ম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মঙ্গল কামনায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের বিপদ আপদ থেকে উদ্ধার করতে হবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করব গুরুজি। বেশ, এখন তবে গিয়ে বিশ্রাম করো। আমি একটু যোগী ধ্যানে মগ্ন হতে চাই। যথাজ্ঞা গুরুজি। গিন্নি, তোমার হাতের কাজ কত দূর? এই তো আর একটু হলেই হয়ে যাবে। তুমি আজ বেশ তাড়াতাড়ি চলে আসলে যে। বাজারে মানুষের ভিড় দেখে আসলাম গিন্নি। হাত চালিয়ে কাজ করো, আজ একটু সকাল সকাল গিয়ে বসতে হবে। তুমি বাজার নিয়ে ঘরে রাখো, আর কটা বানানো হলেই ভাজা শুরু করতে হবে। বেশ বেশ, তাহলে তাই করি। ওগো, আমি বলি কি, রোজ রোজ এভাবে বাড়ি থেকে সামোসা বানিয়ে বিক্রি না করে তুমি বাজারে একটা হোটেল দিলে কেমন হয়? কি যে বলো গিন্নি, একটা হোটেল দিতে গেলে কত টাকার দরকার জানো তো? তা তো লাগবেই, কিন্তু তাই বলে কি এইভাবেই চলবে নাকি আমাদের? শোনো গিন্নি, মানুষ লোভে পড়ে ভুল করে। লোভ মানুষকে বিপদে ফেলে। তাই তো বেশি লোভ করা ভালো না। আমি লোভ করে বলছি না গো, বাজারেই তোমার সামোচার বেশ নাম, সবাই তোমার কাছে সামোচা খেতে আসে। তাই ভাবলাম যদি একটা হোটেল দাও তাহলে সবাই একটু শান্তিতে বসে খেতে পারবে। তা মন্দ বলনি, কিন্তু এখনো সময় হয়নি গিন্নি। সময় হলে তখন দেখা যাবে। তুমি এখন একটা সামোসা খেয়ে বলো তো দেখি ঠিক আছে কিনা। কি সব ঠিকঠাক আছে তো? তার বলতে একদম ঠিকঠাক আছে, আর একটু কড়া করে ভাজো। না না, বেশি কড়া করে ভাজলে সবাই আবার খেতে পারে না। এরকমই ঠিক আছে। আজ তোমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন বিনোদ। আজকের দিনে তোমাকে নতুন করে জন্ম নিতে হবে। মানুষ হয়ে মানুষের সেবায় নিজেকে সঁপে দিতে হবে। আপনার আশীর্বাদ পেলে আমি সব করতে পারবো গুরুজি। এই ধরাধামে মানুষ এসেছে অতিথি হয়ে, এসেছে খালি হাতে, যাবেও খালি হাতে। তাই তো শূন্য হাতে চলতে শিখতে হবে। মানুষের সেবা করে যদি পুণ্য মেলে, তাহলে মানুষ কেন মানুষের ক্ষতি করে গুরুজি? মানুষ অবুঝ, ওরা বুঝেও বুঝতে চায় না। দেখো না, মানুষ কেমন গাছপালা কেটে বন জঙ্গল সব ধ্বংস করে ফেলছে, অথচ তারা একটা বারও ভাবে না যে এই গাছ না থাকলে অক্সিজেনের অভাবে আমাদেরও যে মরতে হবে। সবাই যদি আপনার মতো করে ভাবতো, তাহলে হয়তো জগতে মানুষ অনেক সুখে থাকতে পারত। এই জন্যই তো এই ধরায় কিছু ভালো মানুষের আগমন হয়,
যারা সবাইকে বোঝাতে চেষ্টা করে। গুরুজি, আজ রাতে চন্দ্রগ্রহণ হবে, তার আগে আমাকে আপনার আশীর্বাদে তুষ্ট করুন। সদা মঙ্গলকামী হও বৎস, আমি আশীর্বাদ করি। দাদা, তোমার হাতের সামোসার তুলনা হয় না। মনে হয় খেয়েই যাই। হ্যাঁ রে, খাবি খাবি, যত ইচ্ছে তত খাবি, পেট পুড়ে খাবি, খেতে আবার সমস্যা কোথায়? শুধু খেয়ে গেলেই তো হবে না দাদা, তোমার টাকাও তো দেওয়া লাগবে, তাই না? টাকা আজ না হয় কাল দিবি, ও নিয়ে সমস্যা নেই। আসলে দাদা, সত্যি তুমি খুব ভালো মনের মানুষ। শোন হরিশ, মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই যে বৃথা। তোমার মতো করে কজনাই বা ভাবে দাদা? সবাই যদি তোমার মতো করে ভাবতো, তাহলে কি আর আজ তোমাকে এইখানে বসে সামোসা বিক্রি করা লাগতো? বাদ দিও সব কথা, কপালে যা লেখা থাকে তাই করতে হয়। আমার কপালেও হয়তো এই লেখা ছিল। সত্যি দাদা, সত্যি তোমাকে যত দেখি তত অবাক হই। মাঝে মধ্যে ভাবি, আমিও যদি তোমার মতো হতে পারতাম। কেউ কারোর মতো হতে পারে না রে, তুই যেমন তেমনই ভালো। চাইলে তোর জায়গা থেকেও তুই ভালো কিছু করতে পারিস। ঠিকই বলেছ দাদা। এই নাও তোমার সামোসার টাকা। আমার আবার ওদিকে দোকান খালি পড়ে আছে, পরে কথা বলবো, কেমন? শোনো বিনোদ, ঠিক যখন চন্দ্রগ্রহণ শুরু হবে, সাথে সাথে তোমাকে ডুব দিতে হবে। ওই তো গুরুজি, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। এবার তুমি ডুব দিতে পারো বিনোদ। এবার ওপরে উঠে এসো বাছা, তোমার কর্মযজ্ঞ শেষ হয়েছে। এই ফলগুলো সাথে রাখবে, যখনই মানুষের বিপদ দেখবে তখনই এর ব্যবহার করবে। যথাজ্ঞা গুরুজি। চলো এবার তোমাকে তোমার পথের দিশা বলি। দেখো দাদা, গায়ের সব লোক কেমন অসহায়ের চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। বড্ড মায়া লাগছে আমার। শুধু মায়া লাগিয়ে তো আর ওদের পেটের ক্ষুধা মেটানো যাবে না, তার জন্য খাবারের ব্যবস্থাও তো করতে হবে। এখন তাহলে আমরা কি করতে পারি দাদা? বাঁধ ভেঙে তো মাঠের সব ফসলাদি নষ্ট হয়ে গেছে, সবাইকে দিনের পর দিন না খেয়ে থাকতে হবে। আমাকে কিছু ভাবতে দে, দেখি কি করা যায়। এই সবাই শোনেন, আজ আমাদের বড় বিপদের দিন। প্রতি বছরের মতো এবারও বাঁধ ভেঙে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আপনারা সবাই আমাদের সাথে আছেন তো? সবাই শোনেন, আজ থেকে আমরা গাঁয়ের লোকেরা সবাই একসাথে মিলে রান্না করে খাবো। যার যার ঘরে যা আছে সবাই একসাথে করে খেলে বেশ কিছুদিন পার করে দিতে পারবো। ততদিনে আবার আমাদের জমিতে ফসল চাষ করতে পারবো। আমরা সবাই সবার বিপদে পাশে দাঁড়াবো, কারোর কোনো ক্ষতি হতে দেব না। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো বিনোদ। তুমি এখন আর তোমার না, তুমি মানব জাতির কল্যাণের জন্য তোমাকে মানব সেবা করে যেতে হবে। জীবন থাকতে আমার এই পণ থেকে আমি পিছু পা হব না গুরুজি। আপনি আমাকে আশীর্বাদ করুন।
যাও, সদা মঙ্গল হোক তোমার। তুমি এখন এখান থেকে প্রস্থান করো, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোমার করে নাও। দাদা, দেখো, ওই লোকটাকে কি চেনো নাকি? না রে, এর আগে তো কখনো দেখিনি এ গায়ে। ও দাদা, আরে ও দাদা, একবার এইদিকে আসবে। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, একবার এইদিকে আসেন একটু। আগে বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? না না, তেমন কিছু করা লাগবে না। আপনাকে তো চিনতে পারলাম না, এ গায়ে নতুন নাকি? আগে হ্যাঁ, তবে এ গায়ে থাকতে আসিনি। আমি এক যাযাবর, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, মানুষের উপকারে আসবার চেষ্টা করি। বাহ বাহ, আপনি তো বেশ ভালো মানুষ মনে হচ্ছে। আমি আমার গুরুজির থেকে পঞ্চতন্ত্র সাধন করে মানব সেবার ব্রত নিয়ে বের হয়েছি। আমার যে মানব সেবায় মুক্তি মিলবে। হ্যাঁ, সঠিক সময়ে আপনার আগমনে আমরা ধন্য। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আজ আমার বাড়িতে আপনাকে আতিথেয়তা করতে চাই। আমার গুরুজি আমাকে শিক্ষা দিয়েছেন, মানব সেবাই যে পরম ধর্ম। তাই তো আপনার কথা আমি ফেলি কি করে? হ্যাঁ, বেশ বেশ, তাহলে তো হয়েই গেল। চলুন তাহলে, আমার বাড়িতে চলুন। সুজিত, তুই তাহলে এখন যা, পরে দেখা হবে, কেমন? ঠিক আছে দাদা, ও বেলায় আবার অনেক কাজ। চলে এসো তাড়াতাড়ি। দাদা, আপনি যদি এই গরিবের বাড়িতে কিছু মুখে দেন, তাহলে খুশি হব। এভাবে বলবেন না, আমার তো কারোর কোনো কিছুতে অভিযোগ নেই দাদা। আসলে এবার জোয়ারের পানিতে বাঁধ ভেঙে সব ফসলি জমি তলিয়ে গেছে, পুরো গায়ে হাহাকার পড়ে গেছে। সবাই দুমুঠো খাবারের জন্য ছোটাছুটি করছে। কি বলেন দাদা? এই কঠিন সময়ে তো আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ দাদা, সেই জন্যই তো আমরা ঠিক করেছি, রোজ আমরা গাঁয়ের লোকেরা একসাথে রান্না করে খাবো। যার ঘরে যা আছে তাই দিয়ে এক এক করে দিন পার করব। বাহ বাহ, খুবই চমৎকার বুদ্ধি। মানুষ হয়ে যদি মানুষের উপকারী না আসতে পারি, তাহলে এ জীবনের মূল্য কি? আমি চাই আপনিও আমাদের সাথে এই মহাভোজে থাকবেন। শুধু থাকবই না, আমাকে একটা কাজের অনুমতি দিতে হবে। বলুন বলুন, কি অনুমতি চান আপনি বলুন। এই কদিনের জন্য গায়ের সবাইকে আমি খাওয়াতে চাই। আমি মনে হয় পারবো সবাইকে খাওয়াতে। কিন্তু তা কি করে সম্ভব? আপনার সাথে তো কোনো দানা পানিও নেই। হ্যাঁ, ও চিন্তা আপনাকে করতে হবে না দাদা, শুধু রান্নার সময় আমাকে কাজ করতে দিলেই হবে। বেশ বেশ, তাহলে তো ভালোই হবে। এই কঠিন বিপদের সময়ে আপনি আমাদের পাশে এভাবে দাঁড়াবেন আমি ভাবতেই পারিনি। চলুন, এখন একটু বিশ্রাম করবেন। দাদা, এভাবে খালি পানি জাল দিয়ে কি খাবার হবে? হবে হবে, কেউ একজন হাতল দিয়ে পানিটা নাড়তে থাকো দেখি। এটা কি দাদা? এই ফল দিয়ে কি করবেন? আহা, একটু দেখ না, দেখি কি হয়। এ কি? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কি জাদু নাকি? না না দাদা, এটা কোনো জাদু না। এটাকে বাঁশফল বলে, কিন্তু এই বাঁশফলের ভিতরে বিশাল এক নিয়ামত আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর দরকার নেই দাদা, এই যে আমার ধর্ম। মানুষ মানুষের জন্য,